ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। বিএনপি চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানবজমিনে আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোক্তা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক। আচ্ছা, যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস, ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন, ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বললো? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। ওয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব। তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায় রিমান্ডের মধ্যে, তাকে জিজ্ঞাসা করতে আপনার অ্যাড্রেস বলেন, বললো কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বললো কোন অ্যাড্রেস মানে? বলে আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওদের জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যদি জানেন না, গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে, ওই কটাক্ষ ওনার নিজের কাছে যায়। হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেব কি বর্ডার পার হয়ে চলে গেছে? তা তো জানি। তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আপনারা দুইটা শক্তি, আমি হয়তো অনেক জোরে কথা বলি, এই জন্য মানুষ বলে কেন জোরে কথা বলি, রক্তে আগুন লেগে যায়। যে আপনি এসে আজকে এই বক্তৃতাগুলো দিতে পারতেছেন এই শহীদদের রক্তগুলোর বিনিময়ে, যাদেরকে গুপ্ত বলতেছেন সেই ছেলেগুলো বুক পেতে দিয়েছিল বলে আজকে আপনি সেই জুলাই, দেখেন একটা মিটিংয়ে আপনি জুলাই সনদের পক্ষে, হা ভোটের পক্ষে আজ পর্যন্ত ভোট চাননি। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিংয়ে জুলাই সনদের পক্ষে, হা ভোটের পক্ষে আপনি চাননি। আপনি হাদির হত্যার বিচার এখন পর্যন্ত একটা জায়গায় যাননি। আপনি যদিও কবরে যে কি করছেন, দোয়া করছেন, তার বক্তব্য কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। আমাকে একটা জায়গায় দেখান যে জুলাই সনদের উপস্থিত হয়ে বললেন যে তার কবরে ওখানে গিয়ে না, এখনো বলতেছি আপনাকে আবার একটা জিনিস বোঝেন। আমি তো প্রথমে বলে নিলাম তার কবরের কাছে যে কবর জিয়ারত করছে। হাদি হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তার এই প্রতিবাদ করে যে ভারতে যারা আছে সন্ত্রাসী তাদেরকে ফেরত দিবে, এবং আমার সরকারে, আমি যে সরকারে যেতে পারি এদের বিচার ইনশাল্লাহ আমি করবো, তাকে ফিরিয়ে নিয়েছে। এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই, কিন্তু সম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে। শোনেন, বই তো দেওয়া হয় সবাইকে, আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাশ করবেন? ইসলামী দল দাবি করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না,
এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা? শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন, বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপির ব্যর্থতা। পাকিস্তান যখন ভাগ হয় মানুষের মুখে মুখে একটা কথা ছিল, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময়, ভোটে যাওয়ার আগে 7 আপ খাওয়াচ্ছে, সে 7 আপ খেয়ে ভোট দিয়ে আসলো, এসে আবার বলতেছে আমাকে ওই পানিটা দাও। জামায়াত আমির যখন প্রচারণা আজকে শুরু করলেন, সমাবেশের মাধ্যমে তিনি শুরু করলেন এবং ইসলামী দল দাবি করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা? তার নিজের বাড়ি জামায়াত আমির সাহেবের বাড়ি সিলেটে এবং আমাদের বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে যারা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, তারা সবাই সিলেটের ওই হযরত শাহজালালের মাজার থেকে শুরু করেন, সেই জিনিসটাও তিনি অনুসরণ করলেন না। মানে এইটা কি এই যে জামায়াতের এই মাজার জিয়ারত নিয়ে তাদের কি কোনো ভিন্ন মত আছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন, বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপির ব্যর্থতা। এবং শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে, তাহলে দেশ উপকৃত হতো। এটা আমার অন্তঃস্থল থেকে বললাম। এবার দ্বিতীয় কথা বলি, একটা কথা বললেন উপমহাদেশে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, এটা নিয়ে আমার চরম অবজেকশন। ধর্ম কোনো ব্যবহারের জিনিস না, এটা প্রসাধন সামগ্রী না। এবং এটা যারা করবে, ওই আমরা অনেক সময় বলি না, এটা যারা করবে তারা ঠিক যে ফলটা সেটা পাবে, সেটা 1996-এ দেখছেন কীভাবে তসবি এবং কিভাবে বোরকা নিয়ে আসছে। এবারে আপনার এখানে বলি যে আর একটা জিনিস বললো রেওয়াজ। শোনেন, পাকিস্তান যখন ভাগ হয় তখন 1947 সালে মানুষের মুখে মুখে একটা কথা ছিল, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেখানে কিন্তু এই কথা দেখেন, আবার বোঝেন, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই পাকিস্তানে যারা বাংলাদেশের মানুষ তারা কি বিড়ি এবং পান খেতে অভ্যস্ত ছিল এবং সেই জন্য কিন্তু এখানে ধর্ম নিয়ে দ্বিজাতি তত্ত্বের উপরে যখন একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ধর্মীয় স্লোগান ছিল না। আপনি জিনিসটা খেয়াল করে দেখেন। তবে আমি এটাও আপনাকে বলি, উনি যার কথা বললেন যে বলছে যে সিগারেট খেয়ে 2 কোটি হয়েছে, সেটা আমি ডিজন করি, আমি নিন্দা এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, এই ধরনের স্টেটমেন্ট কারো কাছ থেকে আসা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এবার আপনি যেটা বলছেন, দেখেন তারেক রহমান সাহেবের কথা দিয়েই আমি আপনার কথার উত্তর দিই। তারেক রহমান সাহেব ওখানে স্টেজে একজনকে ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন এই সারা পৃথিবীর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাবার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেহেশতে যাওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? 1 সপ্তাহ আগে সেই ঘরে আমার প্রাণপ্রিয় মানুষ, উনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির, উনি কিন্তু সেই আল্লাহর কাছে গিয়েই তার ঘর মানে তাওয়াফ করে, জিয়ারত তার তাওয়াফের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নিয়ে তাওয়াফ করে ওমরা হজ পালন করেই তিনি এসছেন। এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা বলি যে সর্বসময় আপনি আমাদেরকে কি দেখান, সাহায্য করেন এবং সেই বার্ডেন দিন না যে বার্ডেন আমি বহন করতে পারবো না। এটা কিন্তু সর্বসময় চাই, ইলেকশনের আগে না, ইলেকশনের পরে না, ইলেকশনের ওই একটা গল্প সবসময় মনে হয়, আপনারাও বোধহয় দেখছেন টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময়, ভোটে যাওয়ার আগে 7 আপ খাওয়াচ্ছে, সে 7 আপ খেয়ে ভোট দিয়ে আসলো, এসে আবার বলতেছে আমাকে ওই পানিটা দাও। এবার পানি খেয়ে বলছে এই স্বাদ তো ওইরকম না, ওই ফস করা শব্দ, সেই পানি দাও। সো ভোটের জন্য পার্টিকুলারলি আপনি ধর্মকে ইউজ করবেন, এটা যদি আপনাদের মানসিকতা কারোই হয়ে থাকে, এটা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি এর কড়া প্রতিবাদ জানাই। কারণ আমরা সব সময়, যেমন উনি বললেন জনাব তারেক রহমানের মাথায় উনি বলতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে কি উনি প্রতিদিন এই রিচুয়ালটা অ্যাজ এ মুসলমান হিসাবে। এবং আরও একটা জিনিস আমি খুব ভালো লাগছে আমার, দেখেন সেদিন একটা অনুষ্ঠানে ডক্টর জোবেদা তারেক রহমানকে ডেকে কানে কানে কি যেন বললেন, তারেক রহমান সাহেব আবার কি করলেন, তার মেয়েকে কানে কানে বললেন, কি বললেন, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের মেয়ে মাথায় কাপড় তুলে দিলেন। তার মানে কি, বাবা মা তো এইটাই বাবা মা, আপনি এই বাবা মার কাছেই তো দেশ কি চাবেন, দেশ নিরাপত্তা চাবেন না, যে খালি ইসলাম মুখে বলবে না, যে পালন করবে। যেমন জামাত ইসলাম সম্পর্কে যে অনেকেই বলে
বাংলাদেশ জামাতে ইসলামী খালি এই জিনিসটা ওই প্রথম দিন না, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যেমন আজকে উনি আরেকটা উত্তর দিয়ে দিই, যে ভাই যেটা বললেন এই বেহেশতের কথা, ওটাকে আমি বলে দিই। শোনেন, বই তো দেওয়া হয় সবাইকে, আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাস করবেন? করবেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন এবং সুন্নাহ দিলেন, কোরআন আর সুন্নাহ যদি পালন না করেন আপনি কি বেহেশতে যাবেন? তো এই যে যাওয়ার কথাটা, উনি তো ওনার কথাটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। উনি কি জন্য সিলেটে গেলেন? পবিত্র ভূমি, আল্লাহর ব্লেসিংয়ের জন্য। আর সেই আল্লাহর ব্লেসিংয়ের জন্য আল্লাহ তো আপনাকে দুইটা জিনিস দিল, কোরআন এবং সুন্নাহ। সেই অনুযায়ী চলবে। এবং ওনার ভাষণের মধ্যে উনি বললেন যে আমরা মদিনার মতো করে দেশে ইসলাম কায়েমের মতো করে ইসলাম কায়েম করব। মহাসচিব কিছুদিন আগে বলছিলেন শরিয়া কায়েমের কোনো জিনিস বিএনপিতে নাই, পরে আবার তিনি আবার চেঞ্জ করে বলছেন না, আমরা ক্ষমতায় গেলে শরিয়ার বিপক্ষের কোনো কিছু করব না। তার মানে কি? একটা মধ্যমপন্থা দল হিসাবে জামাত ইসলাম এবং বিএনপিকে পার্থক্য করার কিছু নাই, কিন্তু নিজেদের মধ্যে এইভাবে না করে সামনে কিভাবে মুখ ফরওয়ার্ড করব সেটা। জামায়াত ইসলামী মধ্যপন্থা, জামায়াত ইসলামীও কি মধ্যপন্থার দল? অবশ্যই, কারণ কোরআন নিজে বলতেছে যে তোমরা ইসলাম হচ্ছে মধ্যমপন্থার দল। তো জামাত ইসলাম যেহেতু বলতেছে কোরআন এবং সুন্নাহ, এই দেখেন আপনাকে একটা জিনিস, সাউথ ব্লক আপনাকে রাইটিস বানাতে চায়। এই বয়ানটা কারটা আপনি ধারণ করতেছেন? আপনাকে রাইটিস সারা পৃথিবীতে কাকে বানানো হচ্ছে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তিনি হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হয়ে গেলেন নিজে নিজে ঘোষণা দিয়ে। তাহলে ইজ হি রাইটিস্ট? আর যারা ইসলামের কথা বলবে তারা রাইটিস্ট? যেখানে আল্লাহ বলতেছেন মধ্যম পন্থা, সেখানে কি আমি আপনি রাইট বা লেফট করার কোনো সুযোগ আছে? নাই। আচ্ছা, ওই হিসাব করে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে আসছে খালি না মধ্যপন্থা, সব সময় দেখেন যে কোন এক্সট্রিম জিনিসটা জামাত ইসলামের মধ্যে। দেখেন আপনি একটা জিনিস দেখেন, সিরিজ বোমা হামলা সেটা করছিল বাংলা ভাই, তার জামাত ইসলাম না। সে বাংলা ভাইয়ের কি বিচার করে? সে বাংলা ভাই কারা তৈরি করছিল দেখেন না। তাহলে সেই হিসাব করলে ইসলামিক বাংলা ভাইদের যে দল সেটা তো একটা ইসলামিক দল না। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই তার সাথে কে জড়িত ছিল? দাদেন আলমগীর কবিররা। আলমগীর কবির কোন দলের মন্ত্রী ছিল? আর এর চেয়ে বেশি কিছু বলেন না। যে আমার কাছে পুরা, আপনি যদি চান যে সেই সময় সিআইডির যে রিপোর্ট আছে সব কিছু আছে, চার্জশিট দেওয়া আছে। বাংলা ভাইরা এবং বাংলা ভাই কেন উত্থান করা হলে সেটা বলে দিই। সর্বহারার যখন অত্যাচার নাটোর এবং আওয়ামী লীগে, রাতের বেলা মানুষকে খালি যাদের টাকা পয়সা আছে তাদেরকে জবাই করতেছে, ওই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আলমগীর কবির সাহেবরা এই বাংলা ভাইদের উৎপত্তি করলেন, যে বাংলা ভাইরা পরবর্তীতে ফ্যানাটিজম হয়ে গেলেন। আমি এখানে বাংলা ভাইটার একটা উদাহরণ দিলাম এই কারণে, ফ্যানাটিজমের কোনো জায়গা ইসলামে নাই। এবং বাংলাদেশ জামাত ইসলাম কেন, কোনো ইসলামিক মানুষ, কোনো মুসলমান কখনোই কোনো দিন কোনো এক্সট্রিমিজমকে সমর্থন করতে পারে না। এই যে যাদের উপর এত আমাদের আস্থা, এত কিছু, নির্বাচন কমিশন আমাদেরকে শান্তিপূর্ণ বস্তুনিষ্ঠ একটা নির্বাচন উপহার দিবেন, তাদের ভূমিকাটা এখন তো কি দেখছেন? বাংলাদেশে এই ডায়ালগের বয়স 57 বছর। একদম একদম বাংলাদেশের রাজনৈতিক দলদের প্রতিশ্রুতি দেওয়ার বয়স 57 বছর। বাংলাদেশের জামাতের সাথে বিএনপির সখ্যতা, জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা, তার বয়সও 57 বছর। সুতরাং আপনি যে কথাগুলো বলতেছেন, নির্বাচন কমিশনে কি কোনো শক্তি আছে? নির্বাচন কমিশনের শক্তি কোনটা? প্রশাসন। এই প্রশাসনই তার আন্ডারে যায়। নির্বাচন কমিশন শক্তি কোথায়? না, এই প্রশাসন, তো প্রশাসন সেটা দিয়ে কাজ করবে তারা। প্রশাসন, হ্যাঁ। তো প্রশাসন যে কাজ করবে, আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান। আমরা জাতীয় যে কতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা এখানে কিন্তু সবাই বলছি, মানে ছাত্র সংসদের কথা বলছেন, ছাত্র সংসদের, সেখানে সবাই বলছি যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ, অনেকে বলছে, অনেকে কেন, সবাই বলছে, সবাই। তাহলে উনি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনটা যে বাতিল করলেন, কি বলে? যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। কেন? নির্বাচন শব্দ লেখা থাকলে ওটা মালিক আপনি। কোন আইনে বন্ধ করছে? তার কোনো রাইটই তো নাই। কারণ আপনার ওখানে কি এসপি ব্যবহার হবে? আপনার এখানে টিএনও ব্যবহার হবে, ইউএনও ব্যবহার হবে, থানার ওসি ব্যবহার হবে। কেন বন্ধ করলেন আপনি? কার ইঙ্গিতে বন্ধ করছেন আপনি? তার মানে কি? এবং উনি যে বক্তব্যটা রাখছিল যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে, এই জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্যান্য সব নির্বাচন বন্ধ করছেন। তার মানে কি? প্রভাব পড়ে বা পড়তো। তাহলে আপনি বন্ধ করলেন কেন? আপনি নির্বাচনটা বন্ধ করলেন কেন? টোটালটা ইল্লিগাল। এই যে একটা ইল্লিগাল কার্যকলাপ নির্বাচন কমিশন করতেছে, কোনো বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করুক আমাকে, নির্বাচন কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি
যে আপনি পারেন কিনা, কোন আইনে করছেন, কই কেউ তো কোনো কথা বলেনি। যেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে তো দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দলও বলা উচিত ছিল না এটা বন্ধ হবে না, কিন্তু এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত নিয়ে গেছে কেউ কেউ। তার মানে কি ইম্প্যাক্ট ইজ দেয়ার। সুতরাং আপনি তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছেন তখনই। এই নির্বাচনটাকে বন্ধ করার মানি টু সাম এক্সটেন্ট আমি মনে করি ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। সুতরাং আমি খুবই চিন্তিত এবং সন্দিহান। এই যে শঙ্কা, নির্বাচন কমিশনের রাইট নেই, সে নির্বাচন বন্ধ করে দিল, ওইদিকে তারেক রহমান সাহেবের ষড়যন্ত্র দেখছেন, আর জামাতে আমির দেখতেছেন নানান বিষয়, সব কিছু মিলে ওনারা যখন শঙ্কা বলতেছেন, আমি একটা সাধারণ লোক, আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি তো শঙ্কার মধ্যেই থাকবো। শুধু নির্বাচন সংখ্যার কথা নিয়ে আরেক ধাপ এগিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টা সামনে নিয়ে আসছেন রেজাউল করিম রনি। আমি আপনার কাছ থেকে শুনবো এই নির্বাচন কমিশন কি উপহার দেবে, এটা নিয়ে যে শঙ্কা উদ্বেগ। হ্যাঁ, শঙ্কা উদ্বেগ তো আছে। এবং তার আগে একটু বলি, ধরেন ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে যে এইখানে যে দলটাকে পাত্তাই পাওয়ার কথা না, 7% 8%-এর দল, সেটা এখন প্রধান প্রতিপক্ষ যে হয়ে যাচ্ছে, এই মেকানিজমটা কি এটা আসলে বুঝতে পারা জরুরি। সেই মেকানিজমটা পাত্তা যে পাওয়ার কথা না, এটা ওরাও জানে। পাত্তা পাওয়ার জন্যই তারা ডিফেমেশনের দিকে যাচ্ছে, একটা দল খারাপ আমি ভালো, এই বাইনারির দিকে যাচ্ছে, যাতে পাত্তাটা নিজের দিকে আনতে মানে পারে। পাবলিক, হ্যাঁ, পাবলিক পারসেপশন ক্রিয়েট করা, ন্যারেটিভ, রাজনীতি না কিন্তু ন্যারেটিভ তৈরি করা যে আমি ভালো। হ্যাঁ, এই যে মোরাল কারেজের কথা বলো না, মোরাল কারেজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। আপনি যদি কোনো কিছু বিশ্বাস না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা ফেক আইডি, বট আইডির একটা জোয়ার দেখে, পোল দেখে, নানা রকম মেকানিজম দেখে, ন্যারেটিভ পলিটিক্স দেখে যখন আপনার সমর্থকটা হ্যাঁ চোখে সরিষা ফুল দেখবে এবং সে ধরারে সরাজ্ঞান করবে মাঠে নাইমা, তখনই একটা ভায়োলেন্ট ফেনোমেনার জন্ম হয়। এটার সাথে মোরাল কারেজের কোনো সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক হলো ফ্যানাটিসিজমের, হুজুক্ষেপনার। হ্যাঁ, মোরাল কারেজ তৈরি হয় বেসড অন ট্রুথ। আপনি ইসলামের নামে যখন মুসলিম সেন্টিমেন্ট ব্যবহার করবেন, সেটার সাথে হাসিনার ৭১-এর চেতনা ব্যবহার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাওয়া, এটা কোনো পার্থক্য নেই, একই জিনিস। তো ফলে দেয়ার ইজ ল্যাকিংস অফ ট্রুথ, দেয়ার ইজ নো স্পিরিট, কোনো স্পিরিট কাজ করে না। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন। সো এখন এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করতে পারবে না ভালো, গ্রহণযোগ্য, ডক্টর ইনু যতই বলুক ঐতিহাসিক নির্বাচন, আমি বহুবার বলছি, একদম শুরু থেকে বলছি। কেন এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে? মূলত পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে একটা কলিগিয়াল সম্পর্কের মধ্যে দিয়ে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে, যে আমরা ভোটাধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে জেতানোর জন্য একটা নির্বাচন করব। কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে এতগুলো বিতর্ক, গভর্নমেন্ট কোনো রেসপন্স করছে না। তারপরে আপনি পোস্টাল ব্যালট 4 লাখের মতো পাঠাই দিলেন, অনেকগুলো প্রার্থী আপনার ঋণ খেলাপির কারণে, যেগুলো আমরা আশা করলাম যে দিবে না, দ্বৈত নাগরিক, তাহলে এখন অনেকগুলো প্রার্থী আবার ফেরত পাচ্ছে। তাহলে আপনি যে অলরেডি ভোট কালেক্ট করে ফেলেন, এই ভোটগুলোর কি হবে? এরপরে তো অনেকগুলো প্রার্থী আবার হইল, পুনর্বহাল হইল। তো আপনি পুরা প্রক্রিয়া শেষ না করে, প্রার্থী চূড়ান্ত না হওয়া, পুরা প্রক্রিয়া শেষ না করে আগে আপনি ভোট কাস্টিং করে ফেলবেন কেন? এখন এই ভোটগুলোর কি হবে এবং এই ভোটগুলো এখন কোথায় আছে? এই ভোটগুলো যেখানে রিগিং করা হবে না, যে প্রার্থীকে আপনার জেতানো দরকার, তার এখানে তখন 10,000 15,000 ভর্তুকি আছে দিয়া আপনি করবেন, এই গ্যারান্টি কে দিবে? দেখেন, এখানে ভোট রিগিং এর সমস্ত মেকানিজম হাসিনা ডেভেলপ করে দিয়ে গেছে। হাসিনা কিন্তু ইলেকশনের ব্যাপারে খুব রাজি ছিল, খালি ভোটাধিকার নিশ্চিত করতেন। হাসিনা একটা ইলেকশন ডেট মিস করছে, টাইমলি সব ইলেকশন করছে, শুধু ভোটাধিকার নিশ্চিত করা যায়নি বাংলাদেশে। ইলেকশন করাটা বাংলাদেশের চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা। এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য যেটা লাগবে সেটা হলো একটা স্বচ্ছতা লাগবে, এবং সেই স্বচ্ছতাটা আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি করতেছে, জামাত করতেছে, কিন্তু কাজে অভিযোগ করতে, তাহলে স্বচ্ছতা জায়গাটা কোথায়? যারা অভিযোগ করতেছে, আমি আপনাকে বলি, দেখেন এখানে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, আর ভাই 5 তারিখে তো ক্ষমতা সাচ্ছিলেন আপনি নেতৃত্ব দেওয়ার জন্য, সেটা নাই। আমি যতটুকু বুঝি রাজনীতি, 18 বছর ধরে এখানে ভোটাধিকার উদ্ধারের জন্য একটা আন্দোলন চলতেছে, এবং ক্ষমতাটা কখন লেজিট হয়? যখন জনগণের প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত হবেন, মানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের ডেমোক্রেটিক পদ্ধতি হলো ভোটাধিকার। এটার অনেক ত্রুটি আছে, হ্যাঁ, কিন্তু এটাই এখনো মন্দের ভালো ডেমোক্রেসি যদি আপনি মিন করেন। তো সেই জায়গা থেকে আপনার ক্ষমতা তো গুরুত্বপূর্ণ না, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসুক, যে খুশি আসুক, অসুবিধা কি? আমরা দেখব, বাংলাদেশের মানুষ দেখবে, এবং বাংলাদেশের মানুষ জানে যদি নির্বাচনে ছলে বলে কৌশলে, হ্যাঁ, যতই চালাকি হন করেন আপনি যতই স্মার্ট হন, যতই মেধাবী হন, এর পরিণতি হাসিনা দেখাই গেছে, তো অসুবিধা নাই। ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা বা দূরতম কল্পনাও যারা করবে, তাদের পরিণতি পরিষ্কার, 5 তারিখে ডিসাইড হয়ে গেছে তাদের পরিণতি। এখন চ্যালেঞ্জ হলো বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দল, আপনারা ভোটাধিকার নিশ্চিত করে বাংলাদেশকে জিতাবেন কিনা। যদি না জিতান, এটা একটা দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে দেশ চলে যাবে, এবং আপনারা কেউ, এই যে বলে না আপনার এই দেবালয়, এখান থেকে মুক্তির উপায় কারণ নাই, কেউ পাবে না। ধন্যবাদ রেজাউল করিম রনি। রাজ্জাকি ভাই,
2014-18 এবং 24 যে ইলেকশন, এটা যে বিষয়টা আসছে সরাসরি ভারতের হাত এই ইলেকশনের পিছনে একদম তথ্য খবর রয়েছে। তা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এইবার যে নির্বাচন, এই যে আমরা বলি বিদেশি শক্তির হাত, এটা সেটার প্রভাবটা আসলে কতটুকু, এবং পাশাপাশি রনি যে বিষয়টা বললেন, আশা করি সেটার উত্তরটা আপনি দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটা কথা বলি, বিদেশি শক্তির হাত আছে কি নাই এগুলো ভাই আমার কাছে কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই। আচ্ছা, আমরা বলতে পারি, কারণ আমাদের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন টক শো হচ্ছে, নানানজন কথা হচ্ছে। আবার এখানে ইউনূস সরকার, মানে উনি আমেরিকার প্রতিনিধিত্ব করতেছেন, জামাত আমেরিকার প্রতিনিধি, এই ধরনের কথাগুলো আছে। এই সমস্ত কথাগুলো আমি আমলে নেই না। এই কারণে আমরা এমন একটা জায়গায় আছি, মানে ব্যক্তি আমার কথা যদি বলি যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, এরকম যদি বলি, কালকে সকালে যদি আমার পুলিশ নিয়ে জিজ্ঞেস করে যে ভাই ষড়যন্ত্রের গন্ধটা কি, আমাকে বলতে হবে। কিন্তু দায়িত্বশীল যাদের, প্রতিশ্রুতি দেওয়ার পর যাদের কোনো বিচার হয় না এবং প্রতিশ্রুতির জন্য কৈফিয়ত চাওয়া হয় না, তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞাসাবাদ করবে না। যেমন ধরেন রাজনীতিবিদদের প্রতিশ্রুতি। আমি যদি রনিকে প্রতিশ্রুতি দিই যে ভাই তুমি আমারে এই 5 লাখ টাকা দাও, তাহলে তোমাকে আমি এইটা দিব। আমি যদি 5 লাখ টাকা না দেই, দেওয়ার পর ও যদি না দেয়, উনি যদি না দেন, আমি কিন্তু তার বিরুদ্ধে মামলা করব প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে। কিন্তু নির্বাচনে যে নেতারা প্রতিশ্রুতি দেয় 80% সলভ করে না, 80%, 90% কই কোনো মামলা হয়? বাট ইউ আর চিটিং দ্য হোল নেশন। দিস ইজ ভেরি পেইনফুল। প্রতিশ্রুতি কি তাহলে ভঙ্গ করার জন্য আমি সাধারণ নাগরিকের জন্য আইন, আপনার জন্য আইন না? কেন বলছি কথাটা? টোটাল বেআইনি পদ্ধতির মধ্যে আমি একটা নির্বাচনে যাচ্ছি। আমি সংবিধান টানতেছি না এই মুহূর্তে, এগুলো বহু পুরনো হয়ে গেছে আমার। কিন্তু আপনি যখন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন, তখন তো বলতে হয় সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। এবারের ইলেকশন কমিশন কি তা বলছে? বলেনি। আপনি তফসিল দিচ্ছেন, এই তারিখ নমিনেশন জমা দিবেন, এই তারিখ বাছাই, এই তারিখ এইটা সেইটা, আগ্রুম বাগ্রুম। আমি আবারও নির্বাচন কমিশন আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি ভুলে হয়ে থাকে তাহলে কালকে সকালে জাতিকে জানান যে আপনি সংবিধান মোতাবেক কোন অনুচ্ছেদে আপনি এইটা দিতে হবে। আর যদি না দিতে পারেন, এ পর্যন্ত দিতে পারেন নাই, তার মানে আপনি আইনে নাই, 1 নম্বর। 2 নম্বর, একটু আগে বললাম আপনি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত করে দিচ্ছেন, হবে না, এটা আইনে নাই। 3 নম্বর আসেন, ঋণ খেলাপি যদি কেউ থাকে সে নমিনেশন পাবে না, দ্বৈত নাগরিক থাকে, পাবে না। তাহলে এইগুলো আপনি দিছেন, টোটালটা তো বেআইনি। আপনি আইন খুঁজেন কেন? আপনার কি অধিকার আছে আইন খোঁজার? কি অধিকারটা আছে আপনার আইন খোঁজার? কে আচরণবিধি ভঙ্গ করলো, কে মারামারি করলো, কে? আপনি নিজে যখন আইন মানেন না, আপনি আইন মানাবেন কিভাবে? থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি। আপনি ফ্যামিলির নিয়ম মানবেন না, নিয়ম থাকে তো ফ্যামিলিতে, অলিখিত কিছু নিয়ম। আপনি না মাইনে খালি বাচ্চাদের মানাবেন, পারবেন না। সুতরাং একটা অনিয়মের মধ্যে দেশ চলছে, টোটালটা অনিয়ম। এই যে নির্বাচন তো যাচ্ছে, আপনি দেখেন যেই সংবিধানটা বইসে আছে থাইমা, দেখেন আপনি সংবিধানটার ভিতরে আপনার তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যে সরকারের কথা, যেই বইটার ভিতরে আপনার কথা বলা নাই, সেই বইটা আপনি চালাইতে পারবেন? আপনি যদি এই অফিসটার মালিক হিসাবে স্বীকৃত না হন, এই অফিসে ঢুকে আপনি অফিসটা চালাইতে পারবেন? তো সেই কারণে আমি বলতেছি টোটাল অনিয়মে দেশ চলছে এবং কেউ প্রতিবাদ করছে না। শুধু একটুই লোভ যে আমি পার্লামেন্টে যাব, এমপি হব, এবং এমপি হওয়াটা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কথা, এমপির সাথে যারা আনুষঙ্গিক যাচ্ছেন, আপনি এমপি হয়ে কী হতেন? এই রনিকে সারা বাংলাদেশে কে না চেনে, পৃথিবীর কে না চেনে, ইউরোপ আমেরিকা পর্যন্ত চেনে, জিজ্ঞেস করেন চেনে কিনা। তাহলে এমপি হয়ে তার বাড়তি কি হবে? না, চেনাটাই তো বড় বিষয়। না, আমি বলতেছি সম্মানও আছে। তাহলে আপনি এমপি হতে যাচ্ছেন কেন? মানুষের প্রতিনিধিত্ব করবে, আপনার বাড়তি লাভ হবে, ইনফ্লুয়েন্স কিনবেন, এক কথায় বলেন, ইনফ্লুয়েন্স কিনবেন। আর সমস্ত কিছু কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় টাকা দিয়ে। ধন্যবাদ। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কেন এবং প্রত্যেকটা মানুষ বলেনি, প্রত্যেকটা মানুষ দেখবেন আদর্শ বলতে কিছু নাই। উনি একটা দলের মালিক মানে চেয়ারম্যান,
এটাতে পা দিয়ে ঠেলে ফালায় থুয়ে আইসা পড়ছে একটা দলে, আপনি মার্কাটা দেন, আমি এমপি হই, এটা কোনো রাজনীতি হইল?